আলাপচারিতায় আমাদের আজকের ছোট গল্প নূতন কবিতা, রচনা দীনেন্দু কুমার রায়। সেকালে এক রাজা ছিলেন। এমন দাতা রাজা বড় বেশি দেখা যেত না। তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের খুব সাহায্য করতেন, কিন্তু তার এক নিয়ম ছিল, কোনো ব্রাহ্মণ পণ্ডিত তার কাছে কিছু সাহায্য প্রার্থনা করতে গেলে তাকে রাজার কাছে নূতন কবিতা বলতে হতো। নূতন কবিতা বলতে না পারলে রাজার কাছে বেশি কিছু সাহায্য পাবার প্রত্যাশা ছিল না। শিবরাম নামে এক দুঃখী ব্রাহ্মণ সেই রাজার রাজ্যে বাস করত। ব্রাহ্মণের ছেলে বটে, কিন্তু সে গণ্ডমূর্খ ছিল, কিছুমাত্র লেখাপড়া জানত না। পয়সা উপার্জনের কোনো উপায় ছিল না, কাজেই ভিক্ষা করে কোনো প্রকারে তাকে দিনপাত করতে হতো। অনেকদিন এইভাবে গেল, শেষে ভিক্ষা পাওয়াও কঠিন হয়ে উঠল। একদিন ব্রাহ্মণী তাকে বলল, দেখো ঠাকুর, এদেশের রাজা খুব দয়ালু, তুমি একবার রাজদরবারে যাও, কিছু ভিক্ষা পাবে, তাতে তো আমাদের কিছুদিন যাবে। ব্রাহ্মণ বলল, আমার সে আশা নাই, রাজা ভারী পণ্ডিত, তার কাছে নতুন কবিতা বলতে না পারলে বেশি কিছু পাওয়ার আশা নাই। তুমি তো জানো আমার বিদ্যে বুদ্ধি কত। রাজার কাছে নতুন কবিতা বলবার ক্ষমতা থাকলে তুমি না বললেই যেতাম। শুনে তো ব্রাহ্মণী ভারী রাগ করলো, বলল, বলি আমি কি নিজে উপার্জন করে তোমাকে পুষবো? তোমার বেঁচে থাকতে লজ্জা করে না গো? যে পয়সা উপার্জন করে সংসার প্রতিপালন করতে পারে না তার মুখ দেখানো উচিত নয়। যারা শুধু খাবার জন্য বেঁচে থাকে তাদের সঙ্গে আর গরুর সঙ্গে তফাৎ কি গো? ব্রাহ্মণীর গালাগালিতে ব্রাহ্মণের চৈতন্য হলো, বলল, ওরা ব্রাহ্মণী, তুমি একটু থামো, আমি রাজার কাছেই যাব। তোমার গালাগালির চেয়ে সেখানে গিয়ে কিছু না পেয়ে ফিরে আসাও ভালো। কিন্তু রাজাকে নতুন কবিতা কি শোনাবো? নতুন কবিতা কি শোনাবে তা আমি কি জানি বাপু, যাও না, পথে যেতে যেতে কিছু একটা করে নেবে। ব্রাহ্মণ তো ফোঁটা তিলক কেটে কাঁধে চাদর ফেলে টিকিতে একটা ফুল গুঁজে রাজবাড়ি চলল। যাবার সময় ব্রাহ্মণীকে বলল, ব্রাহ্মণী, এক গাছা খুব সরু ভালো পইতে দাও তো, গ্রন্থি দিয়ে নিয়ে যাই। আমার গলার পইতে গামছা ময়লা হয়ে গেছে, পথে নতুন পইতে গলায় পরবো। বিদ্যা তো ঢুঢু, যদি ফোঁটা তিলক আর নতুন পইতার জন্য রাজবাড়িতে কিছু আদায় হয়। ব্রাহ্মণী পইতে বের করে দিল। পথে যেতে যেতে ব্রাহ্মণের মনে কেবলই চিন্তা হতে লাগলো, কি করি, নতুন কবিতা কেমন করে রচনা করি? কখনো তো লেখাপড়া শিখিনি, বড় বিপদেই পড়া গেল দেখছি। হঠাৎ ব্রাহ্মণ দেখলো পথের ধারে একটা প্রকাণ্ড ষাঁড় সামনের একটা পায়ের খুঁড় দিয়ে মাটি খুঁড়ছে, আর তার মুখ দিয়ে অল্প অল্প লালা ঝরছে। ব্রাহ্মণ তার কাছে আসা মাত্র সে শিং মাখিয়ে দাঁড়ালো। অমনি ব্রাহ্মণের মুখ হতে বের হলো, খুঁড়ো ঘর্ষণং, খুঁড়ো ঘর্ষণং, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনির কথা তা তো আমি জানি। তখনই ব্রাহ্মণের মনে হলো, এই তো সরস্বতী তার উপর দয়া করেছে, আর কিসের ভয়? খুঁড়ো ঘর্ষণং, খুঁড়ো ঘর্ষণং, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনির কথা তা তো আমি জানি। আর এই চমৎকার কবিতা হয়েছে, শুনে রাজার মনে বড় আনন্দ হবে, অনেক টাকা ভিক্ষা মিলবে। কবিতা পাছে ভুলে যায় এই ভয়ে ব্রাহ্মণ বারবার তা আবৃত্তি করতে লাগলো। খুঁড়ো ঘর্ষণং, খুঁড়ো ঘর্ষণং, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা তা তো আমি জানি। খুঁড়ো ঘর্ষণং, খুঁড়ো ঘর্ষণং, তাতে চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা তা তো আমি জানি। রাজা পাত্রমিত্র নিয়ে সভা করে বসে আছেন। দ্বার দেশে খোলা তলোয়ার নিয়ে জমকালো পোশাকে দারবান পাহারা দিচ্ছে। নানা দেশ থেকে নানা ব্রাহ্মণ পণ্ডিতেরা এসে নতুন নতুন কবিতা বলে পুরস্কার নিয়ে যাচ্ছে। আমাদের মূর্খ ব্রাহ্মণ শিবরাম ধীরে ধীরে এসে রাজসভায় প্রবেশ করলো। ব্রাহ্মণের গলায় সাদা পৈতের গোছা, গায়ে ফোঁটা তিলক এবং টিকিতে ফুল দেখে দারবান তাকে সভায় প্রবেশ করতে নিষেধ করলো না। শিবরাম একবারে রাজার সম্মুখে এসে দাঁড়ালো এবং ডান হাত তুলে আশীর্বাদ করলো। মন্ত্রী জিজ্ঞেস করলেন, ঠাকুরের এখানে কি উদ্দেশ্যে আগমন? শিবরাম হেসে বলল, আমি ব্রাহ্মণ মহারাজকে আশীর্বাদ করতে এসেছি, এছাড়া একটি নতুন কবিতা শোনাবার ইচ্ছা আছে। রাজা কবিতা শুনতে চাইলেন। ও ঠাকুর মশাই, তাহলে কি নতুন কবিতা আপনি
তৈরি করেছেন তা একটু শোনান দেখি। শিবরাম তখন কেসে গলা পরিষ্কার করে বলল এবং মুখে বিদ্যার জাহাজ নামিয়ে গম্ভীর স্বরে বলল, খুড়ো ঘর্ষণং চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা তা তো আমি জানি। শুনে সবার সমস্ত লোক হো হো করে হেসল। তার বিদ্যার দৌড় কত সেটা বুঝতে রাজার বিলম্ব হলো না। তিনি দয়া করে সেই মূর্খ ব্রাহ্মণকে যৎকিঞ্চিত অর্থ দিয়ে বিদায় করলেন। বললেন, ঠাকুর, তোমার কবিতা যত উৎকৃষ্ট হয়েছে, দক্ষিণা তেমন উপযুক্ত হলো না। যা হোক, এখন এটাই নিয়ে যাও। ব্রাহ্মণের তো কিছু পাওয়ার আশাই ছিল না। যা পেল তাতেই সন্তুষ্ট হয়ে সে বাড়ি ফিরল। রাজার একটা গোয়ার গোবিন্দ ছেলে ছিল। কুসংসর্গে ছেলেটি একেবারে অধঃপাতে গিয়েছিল। ছেলে মানুষ হলো না ভেবে রাজার মনে ভারী দুঃখ। কিন্তু দুঃখ করে কি হবে? ছেলের চরিত্র সংশোধনের কোনো আশা ছিল না। এদিকে ছেলে দেখলো তার বাবা শুধু দেশের ভালো ভালো কাজে জলের মতন টাকা ব্যয় করছে। ব্রাহ্মণ, পণ্ডিত, সাধু, সন্ন্যাসী যে যেখান থেকে আসে কেউ খালি হাতে ফেরত যায় না। এমন করে দান করলে রাজকোষের অর্থ নিঃশেষ হতে কতদিন? রাজপুতের বন্ধুরা বলল, তোমার বাপকে খুন করে তুমি রাজা হও। আরে কি রূপে খুন করা যায়? একে বাবা তাই রাজা, সহজে খুন করবার উপায় কি? একজন বন্ধু বলল, রাজা যখন ঘুমোবে তখন পিঠে তলোয়ার বসিয়ে দাও। আর একজন বলল, না, এটা সোজা কাজ নয়, খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দাও। তৃতীয় বন্ধু বলল, এসব কোনো কাজের কথা নয়, অন্ধকারে রাজার মাথায় একখানা আস্তে ইট মারলে সব শেষ হয়ে যাবে, তখন তোমার একার হবে সব রাজত্ব। শেষে সকলের অপেক্ষা বুদ্ধিমান বন্ধু পরামর্শ দিল যে রাজার নাপিতকে বশ করতে হবে। সে দাড়ি কামাবার সময় হঠাৎ রাজার গলায় খুঁট বসিয়ে দেবে, তাহলে কাজ শেষ। হাত ফসকে নাপিতের খুঁট রাজার গলায় বসে গেছে বলে নাপিতের বিশেষ কোনো শাস্তি হবে না। আর তাছাড়া রাজা মরে যাওয়ার পর রাজপুত্রী তো রাজা হবে, তখন নাপিতের ভয় কি? রাজপুত্র তার বন্ধুগণ সকলেই বুদ্ধিমান। নাপিতকে বশ করা তাদের সিদ্ধান্ত হলো। প্রথমে নাপিত এই কথা শুনে কিছুতেই রাজি হলো না। বলল, আরে বাবারে, কাজ আমি কি করতে পারি? একদম মানুষ রাজা। রাজপুত্র বলল, রাজি না হলে আমি তোমাকে কতল করব। তখন নাপিত ভয়েও টাকার লোভে রাজি হলো। ঠিক হলো, পরদিন নাপিত রাজার গলায় খুর বসিয়ে তার প্রাণ বধ করবে। রাজা এসবের কিছুই জানে না। সকালবেলা নাপিত এসে রাজাকে কামাতে বসলো। রাজার দাড়িতে সাবান জল মাখিয়ে অনেকক্ষণ ধরে সানে খুর ঘষল। একটা মানুষ কাটতে হবে, সে তো সহজ কথা নয়। আধ ঘন্টা ধরে সে কেবল খুঁড়ি ঘষছে। রাজা এই কথা সে কথার পর নাপিতকে বললেন, আরে পরামানিকের পো, একটা কবিতা শুনবে? খোড়ো ঘর্ষণং তত চিরিক চিরিক পানি, তোমার যা মনের কথা তা তো আমি জানি। শুনে তো নাপিতের চক্ষু স্থির, ভয়ে তার সর্বশরীর কেঁপে উঠল। সর্বনাশ, রাজা তো আমার মনের কথা টের পেয়েছে। তাড়াতাড়ি খুর ফেলে দিয়ে রাজা দু পা জড়িয়ে ধরেও বলল, আরে দোয়াই মহারাজ, আমি কিছু জানি না। রাজপুত্র ভয় দেখিয়ে আমাকে কাজ করতে হুকুম দিয়েছেন। ধর্মাবতার, আপনি অন্তর্যামী ভগবান, সব কথা জানতে পেরেছেন। আমাকে ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন। নাপিতের কথা শুনে তো রাজা আকাশ হতে পড়লেন। প্রথমে কিছুই বুঝতে পারলেন না। শেষে চেপে ধরতে নাপিত ভয়ে কাঁপতে কাঁপতে সকল কথা খুলে বলল। রাজা নাপিতকে ক্ষমা করলেন, কিন্তু রাজপুত্রকে দেশ হতে তাড়িয়ে দিলেন। বিপদ কেটে যাবার পর যার কবিতার জন্য রাজার বিপদ মুক্তি ঘটল, সেই মূর্খ ব্রাহ্মণ শিবরামকে রাজধানীতে এনে তাকে অনেক ধন দৌলত দিয়ে রাজসভায় রাজকবি করে রাখলেন। ব্রাহ্মণের দুঃখ ঘুচে গেল। যারা ব্রাহ্মণের নতুন কবিতা শুনে হেসেছিল, তারাই আবার তার কবিতার প্রশংসা করতে লাগলো।